এই কোন দেশের সরকার, এই কোন কালোবাজারি, এই কোন কালোবাজারি? আমি জানতে চাই এই শেখ হাসিনার কাছে, আমি জানতে চাই কাউয়াকাদের কাছে, আমি জানতে চাই হাসান মাহমুদের কাছে। সরকারকে বিচারের আওতায় আনতে হবে। পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য ইমদাদুল হক দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন, কিন্তু তার সঙ্গেই আবার হোটেলে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে যান তিনি। কিন্তু কৌশলে ওই নারী আগে থেকেই সঙ্গে থাকা ব্লেড দিয়ে ইমদাদুলের বিশেষ অঙ্গে আঘাত করে। শাকিল জানতে পারেন স্ত্রীর বদলে এতদিন শালিকার সঙ্গে সংসার করেছেন তিনি। বড় বোনের সঙ্গে বিয়ে হলেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট বোনকে। সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন রিক্সা চালক এমনভাবে ধুয়ে দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, একজন সরকার প্রধানকে এভাবে হুঁশিয়ারি দেওয়া কম সাহসের কথা নয়, যার সাহস দেখে অবাক হয়েছে গোটা বাংলাদেশের সকল আমজনতা। প্রিয় দর্শক শ্রোতা, এবং কি ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে কাউয়া কাদের বলেও আখ্যায়িত করেছেন সেই রিক্সা চালক। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, আজিজ বেনজিরের বিচারের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা দরকার বা বিচার করতে হবে, এমন একটি বক্তব্য দিয়েছে একজন নেতাকর্মী। প্রিয় দর্শক শ্রোতা, সাহসী একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। একজন পুলিশ কর্মকর্তা স্ত্রীকে ডিভোর্স দিয়েছিল, ডিভোর্সের পর যখন সেই স্ত্রীকে নিয়ে হোটেলে অন্তরঙ্গ অবস্থায় হতে গিয়েছিল বা সেই কাজ করতে গিয়েছিল যেটা বিয়ের পরে বৈধ হয়, ঠিক এমন সময় সেই সাবেক স্ত্রী তার টুনটুনিটা কেটে দিয়েছে, তারপরে টুনটুনি কোনো রকম হাত দিয়ে ধরে নিয়ে দৌড়ে পালিয়ে গেছে। এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল, সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। সর্বশেষ আরও একটি মজাদার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো বিয়ের কয়েক মাস পর জানতে পারলো যে এটা আসলে তার স্ত্রী নয়, তার শালীর সাথে সংসার করছে। প্রিয় দর্শক, অবাক হচ্ছেন তবে সবাই, তাই না? যে আবার কোন ধরনের ঘটনা? চলুন প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দেখলেই হয়তো আপনারা বিস্তারিত সব কিছুর বেড়াজাল আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ। চলুন সবগুলো ভিডিও দেখে আসি। এই কোন কালোবাজারি? আমি জানতে চাই এই শেখ হাসিনার কাছে, আমি জানতে চাই কাউয়াকাদের কাছে। আগে না খেয়ে থাকতে কে বলেছে? আগে চাউল ছিল 12 টাকা কেজি, এখন চাউল কিন্তু 90 টাকা কেজি। আগে তেল কিনতাম আমরা 32 টাকা কেজি, এখন তেল কিনি 220 টাকা কেজি। আগে পেঁয়াজ কিনতাম 8 টাকা 5 টাকা কেজি, এখন পেঁয়াজ কিনতে হয় 100 টাকা কেজি। আগে কাঁচামরিচ কিনতাম 20 টাকা কেজি, এখন কাঁচামরিচ কিনতে হয় 1000 টাকা কেজি। এই কোন দেশের সরকার, এই কোন কালোবাজারি, এই কোন কালোবাজারি? আমি জানতে চাই এই শেখ হাসিনার কাছে, আমি জানতে চাই কাউয়াকাদের কাছে, আমি জানতে চাই হাসান মাহমুদের কাছে। তোমরা যে বড় বড় কথা বলো, দেশের উন্নয়ন হচ্ছে, কিসের উন্নয়ন করছো? কাঁচামরিচ 1000 টাকা কেজি, এই উন্নয়ন। চাউলের কেজি 100 টাকা কেজি, এই উন্নয়ন। গরু মাংস 1000 টাকা কেজি, এই উন্নয়ন। বিএনপির সরকারের আমলে ছিল 60 টাকা গরুর কেজি, 60 টাকা। ছেলে মেয়ে ভাই বোনদেরকে নিয়ে খুব সুন্দরভাবে খাইতে পারতাম। এখন আমরা তো গরু মাংস দূরে থাক, মুরগির ঠ্যাঙের কাছেও যাইতে পারি না। কেন? এই যে আমরা কি বাংলাদেশের সরকার নয়? ওই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, হকার্স লীগ, এরাই তোমার মানুষ। আমরা বাংলার জনগণ কোনো মানুষ নয়, আমরা রিক্সা শ্রমিক কোনো মানুষ নয়, আমরা গার্মেন্টস শ্রমিক কোনো মানুষ নয়, আমরা মোটর শ্রমিক কোনো মানুষ নয়। তাহলে তুমি কার ভোটের অধিকারের সরকার? কার ভোটের অধিকারের? তুমি রাতের ভোটের অধিকারের সরকার। কালো রাত্রে ভোট করো, দিনের ভোট রাত্রে করো, এই সরকার। তুমি মনে করো না বাংলার জনগণ আর বসে থাকবে না। আমরা পাখানাদার বাহিনীকে বাঁশের লাঠি দিয়ে বাগাইছি, আবার দরকার হলে 71-এর মতো এই 2023 সালে আবার একটা যুদ্ধ করব। সেই হলো বাংলাদেশ যুদ্ধ আবার ঘোষণা করা হলো। আমরা স্বাধীন ঘোষণা করেছিলাম 1970 সনে। এই স্বাধীন বাংলাদেশে নতুন করে যুদ্ধ করার কারণ এই সরকার যে স্বাধীনতা রাখে নাই, স্বাধীনতা ভূমিত্ব রাখে নাই। এই সরকার বাকশালী সরকার। যেরকম শেখ সাহেব 1974 সনে একতন্ত্র দেশ স্বাধীন করেছিল মনে করেছিল, এই সরকার তাই মনে করছে আমার বাপের দেশ আমি এককভাবে চালাবো, একতন্ত্র এক দেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ যেরকম 74 বলেছিল, সেই শেখ হাসিনা সরকারকে বিচারের আওতায় আনতে হবে। এরকম শত শত বেঞ্চি তৈরি হচ্ছে আওয়ামী লীগের মধ্যে, শত শত বেঞ্চির তৈরি হচ্ছে প্রশাসনের মধ্যে, শত শত বেঞ্চির তৈরি হচ্ছে আমাদের বিভিন্ন প্রশাসনের মধ্যে। আজকে তাদেরকে দুদক যেহেতু দেখে না, এই দুদকের কোনো দরকার নেই বাংলাদেশে, এটা বিলুপ্ত ঘোষণা করা হোক। ওই দুর্নীতি দমন কমিশনকে আন্দোলন চলছিল, তার ব্যাংক অ্যাকাউন্ট তাকে সিজ করেনি। যখন সরকার সুযোগ দিয়েছে তাকে সকল ব্যাংক থেকে টাকা সরিয়ে যখন নেওয়া শেষ হয়েছে, তখন আমাদের আদালত, আমাদের কোর্ট, আমাদের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করছে। ইতিমধ্যে তিনি পালিয়ে গিয়েছেন, সরকার সুযোগ করে দিয়েছে। একজন অতিরিক্ত সচিব আছেন, যাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে দুদকের কমিশনার হওয়ার জন্য বলেছিলেন। তিনি বলেছিলেন কি জানেন? যে আমি যদি দুদকের কমিশনার হই, আমি যদি দুদকের দায়িত্ব নেই, আপনার ফাইল আমার কাছে আসলে আমি ছাড় দিব না। উনি কিন্তু দুদকের কমিশনার হননি, উনি এখন বর্তমানে
অতিরিক্ত সচিবের দায়িত্বে আছেন, খুব সৎ লোক, ভদ্রলোক। এইরকম বাংলাদেশে সৎ লোক এখনো আছে, যেমন আছে পুলিশ বাহিনীর মধ্যে, তেমন আছে সেনাবাহিনীর মধ্যে, তেমন আছে আমাদের প্রশাসনে, আমাদের সচিবালয়ে। এই ভালো মানুষগুলোকে প্রত্যয়ন করুন। সরকার আমি মনে করি পরিকল্পিতভাবে এ ধরনের বেঞ্জির তৈরি করছে, এভাবে আজিজ তৈরি করছে, এ ধরনের দুর্নীতিবাজ তৈরি করছে সরকার নিজে। যদি সরকার না তৈরি করত তাহলে তাদের বিচার হতো। সরকার কি জানে না বেঞ্জির হাজার কোটি টাকার মালিক হয়েছে ক্ষমতায় থাকতে? শত শত হাজার হাজার বিঘার মালিক হয়েছে জমি, এটা কি সরকার জানতো না? আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? বাংলাদেশের ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি আছে, এ ধরনের সংস্থাগুলোর কাজ কি? দুদকের কাজ কি? বেঞ্জির কি একদিনে তৈরি হয়েছে? আজিজ কি একদিনে তৈরি হয়েছে? সরকার জানতো না তাদের দুর্নীতি? আজকে রাষ্ট্রটাকে শেষ করে ফেলছে, ব্যাংকগুলোকে শূন্য করে ফেলছে। তারপরেও আপনাদের সুবুদ্ধির উদয় হয় না। আজকে রাষ্ট্রের জনগণ খেতে পাচ্ছে না। ব্যাংকের 35 এমডি 35 লাখ টাকা খরচ করে আমেরিকাতে ডিনার করে একবেলা ডিনার করতে খরচ করে 35 লাখ টাকা। কোন রাষ্ট্রে? যেই রাষ্ট্রে ব্যাংকগুলো খালি করে ফেলেছে। আমরা কি প্রজন্ম তৈরি করছি, কি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করছি? স্বর্ণ হারিয়ে যাও ব্যাংকের বোর্ড থেকে, আজকে বিচারের আওতা আনছেন না। আচ্ছা, সরকার যদি তাই নাই থাকে, চট্টগ্রামের একটা শাখা থেকে 150 ভরি স্বর্ণ কিভাবে গায়েব হয়? কই কারো তো চাকরি যায়নি, কেউ তো বিচারের আওতা আসেনি। তাহলে আমি মনে করি সরকার পরিকল্পিতভাবে ওই সকল ব্যক্তিদের দিয়ে রাষ্ট্রের এই কর্মকাণ্ড পরিচালনা করছেন। ওই দুর্নীতিবাজদের পালন করছেন, লালন করছেন, ওই ডাকাতদের লালন করছেন, ওই বেঞ্জিরের মতো শত শত বেঞ্জির তৈরি করছেন। পারিবারিক কলহের কারণে পুলিশ সদস্য ইমদাদুল হক দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন, কিন্তু তার সঙ্গেই আবার হোটেলে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে যান তিনি। কিন্তু কৌশলে ওই নারী আগে থেকেই সঙ্গে থাকা ব্লেড দিয়ে ইমদাদুলের বিশেষ অঙ্গে আঘাত করে। রক্তক্ষরণ শুরু হলে চেপে ধরে হাসপাতালে যান ওই পুলিশ সদস্য। অবস্থা গুরুতর হওয়ায় ব্যান্ডেজ করে তাকে ঢাকায় পাঠানো হয়। ইমদাদুল হকের স্ত্রী আফরিন সুলতানা মিম বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। ঘটনাটি যশোরের জেলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার আব্দুস সামাদ জানান, ইমদাদুল হকের বিশেষাঙ্গের বেশিরভাগই কেটে গেছে, সেলাই করা হয়েছে, তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিয়ের পর স্ত্রীর সঙ্গে সুখের দিন কাটছিল মোহাম্মদ শাকিলের। অল্প বয়সী আয়েশাও স্বামীকে ভীষণ ভালোবাসেন, কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ছন্দপতন ঘটে। আয়েশা বাবার বাড়ি গিয়ে আর ফিরতে চান না। স্ত্রী কেন এমনটা করছে তা বুঝে উঠতে পারে না শাকিল। এভাবে কয়েক মাস যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পেরে যেন বিনা মেঘে বজ্রপাত হয় তার মাথায়। শাকিল জানতে পারেন স্ত্রীর বদলে এতদিন শালিকার সঙ্গে সংসার করেছেন তিনি। বড় বোনের সঙ্গে বিয়ে হলেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট বোনকে। ইউসুফ আলী সৈকতের রিপোর্টে অবাক করে এই ঘটনার বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। বিয়ের 10 মাসের মাথায় তালাকের কাগজ হাতে পান মোহাম্মদ শাকিল। সুখের সংসারে স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স লেটার পেয়ে বড়সড় ধাক্কা খান তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আরও বড় ধাক্কা খান যখন দেখেন তালাক তাকে স্ত্রী আয়েশা দেননি, দিয়েছেন তার বড় বোন সুরাইয়া। গোলমেলে ব্যাপারটা পরিষ্কার হতে গিয়ে কাবিননামা তুলে দেখতে পান তিনি আসলে বিয়েটা সুরাইয়াকেই করেছিলেন। বিয়ে দেওয়ার কথা ছিল আয়েশার সাথে, তো আয়েশার সাথে না দিয়ে বিয়ে দিয়েছে সুরাইয়ার সাথে। সুরাইয়া হচ্ছে আমার জ্যাঠুস হয়, তো জ্যাঠুসের সাথে যখন বিয়ে দেওয়া হলো, তো পরে সংসার করা হয়েছে আয়েশার সাথে। তো আয়েশা এখন দীর্ঘদিন পরে এখন আয়েশা চলে গেছে, সংসার করবো না আমার। তো এখন আবার ডিভোর্স লেটার পাঠানো হয়েছে, এটা সুরাইয়ার জ্যাঠুস আমার, তো ওনার নিবন্ধন দিয়ে যখন ডিভোর্স লেটার পাঠানো হয়েছে। জাইলাতি করছে আর ইচ্ছাকৃতভাবেই করছে। আমার মান সম্মান গেছে, টাকা গেছে, আমার সম্মান গেছে, আমার ফ্যামিলির সম্মান গেছে। তো আমি এটার বিচার চাই। বিবাহের সময় কাবিনের কাগজ কাজের যখন জন্মদিন দিছে কাজে লেখছে, এটা তো কাজের দোষ না, আমি তো যেটা দিচ্ছেন সেটাই লেখছে, কাজে লেখছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তার মধ্যে একটা পুলিশের যে ভিডিওটি আপনারা দেখলেন, যে পুলিশ তার স্ত্রীকে যে কোনো মানে তার পারিবারিক কলহর কারণে কিন্তু তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়েছিল। তারপরে আবারও তার সাথে যোগাযোগ করে একটা হোটেলে নিয়ে যায়, কি করার জন্য? তার সাথে খেলাধুলা করার জন্য। ভাই সরাসরি বললাম, রাগ করবেন না বা মাইন্ড করবেন না। খেলাধুলা করার জন্য যখন নিয়ে গেছে, স্ত্রী করছে কি, যে তারা তোর খেলাধুলার সই করতেছি, তোর টুনটুনে কেটে দেয়। মনে করেন মেশিনটার উপরে ব্লেড দিয়ে ফ্যাস মেরে দিছে, মেশিনটা কোনো রকম ঝুলে আছে, আল্লাপাক বাঁচাইছে, সেলাই দিছে। এখন কি পরিস্থিতি হবে সেটা হয়তো আপনারা বিস্তারিত জানলেন এই নিউজটি দেখেই। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে জিনাকারীদের শাস্তি এমনভাবে হওয়াই দরকার। আপনারা কি বলেন? যেহেতু সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, তো সেহেতু অবশ্যই সেই স্ত্রীকে স্পর্শ করা বা সেই স্ত্রীর সাথে মেলামেশা করা, যদি আপনি
শরীয়তের দিক দিয়ে ধরতে যান তাহলে অবশ্যই এটা অবৈধ, এটা জেনা, এটা ব্যভিচার, এটা দর্শন। তো অবশ্যই তার স্ত্রী যেই কাজটা করেছে, স্ত্রী তো বলা যাবে না, সাবেক স্ত্রী যেই কাজটা করেছে বা তার টুনটুনিটা বেলেস দিয়া ফ্যাস দিয়ে কাইটে দিছে অর্ধেক, তো আমার মনে হয় যে এটা ভালোই করছে ভাই। সকল প্রকার ধর্ষণকারী এবং জেনাকারীর এই রকম পরিণত হইলেই হয়তো জাত হবে। টুনটুনি যদি না থাকে, টুনটুনি যদি না দাঁড়ায়, তাইলে মনে করেন যে জেনা করবে কি দেয়া, তাইলে মনে করেন যে আপনার দর্শন করবে কি দেয়া, বুঝলেন এই ঘটনা। টুনটুনিটা তোকে দাঁড়ানো লাগবে, মনের মধ্যে যদি চাহিদা জাগে টুনটুনিটা দাঁড়াইবে, তারপরে নাকি দর্শন করবে। যখন টুনটুনি থাকবে না, দর্শনের চাহিদা সব মিটে যাবে। এই যে আমাদের সোনার বাংলাদেশে অহরহ দেখা যায় ছোট ছোট মেয়েরা দর্শন হয়, স্কুলের ছাত্রীরা দর্শন হয়, মাদ্রাসার ছাত্রীরা দর্শন হয়, ভাইয়ের কাছে বোন দর্শন হয়, মামির কাছে মনে করেন যে আপনার প্রিয় দর্শক শ্রোতা ভাগিনের কাছে মামি দর্শন হয়। নানান কিছু সোশ্যাল মিডিয়া আজকে দেখা যাইতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দর্শন করে তাদের মুখে টেপটা ছায়া হত্যা করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়। এমন দর্শনের ঘটনা যেন সোশ্যাল মিডিয়ায় আমার সোনার বাংলাদেশে এমন একটা দিন নাই যে এই সমস্ত খবর আমাদের দেখতে হয় না বা এই সমস্ত খবর পড়তে হয় না। তো অবশ্যই আমরা মনে করি যে যারা ধর্ষণকারী আছে, যারা ধর্ষণ করবে, এদের যদি ধরা হয় বা এরা যদি আটক হয়, গ্রেপ্তার হয়, আমরা বলবো বাংলাদেশ সরকারের কাছে আমাদের সোনার বাংলাদেশে এই সমস্ত ধর্ষণকারীদেরকে কি শাস্তি দেওয়া হবে, তাদের টুনটুনিটা সরাসরি কেটে দেওয়া হোক, গোর ঘেঁষে যেন পেশাব করতে পারে আর যেন কোনো কাজ করতে না পারে। ওটা যদি না দাঁড়াই ভাই, তাহলে তার কোনো কাজ করতে পারবে না। তাহলে আমার বিশ্বাস এই শাস্তিটা যদি বহাল রাখা হয় আমার সোনার বাংলাদেশে, দেখবেন ধীরে 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 সকল প্রকার ধর্ষণকারী আমার সোনার বাংলাদেশ থেকে এমনিতে নিমিশ হয়ে যাবে। আমার কথার সাথে আপনারা একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জানি আমার কথা শুনে অনেকের গা জ্বলবে, যদি কারো গা জ্বলে থাকে তাহলে আমি মনে করি, আমি বিশ্বাস করি আপনি ওই দর্শকদের লোক, আপনি ওই ধর্ষকের দলের বা আপনি একজন ধর্ষক, তাই আপনার আমার এই কথাগুলো শুনে গাও জ্বলতেছে। আর যদি মনে করেন যে না আমি ধর্ষণের বিরুদ্ধে যাব, ধর্ষণ যারা করে তাদের বিপক্ষে কথা বলবো, তো অবশ্যই আমি মনে করি যে আমার কথার সাথে আপনারা একমত হবেন। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই নার্সারি স্ন্যাক মিডিয়া সেন্টার চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি করে দিয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।